সিগমুন্ড ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্ব। আজকের আমি এই বিষয়টা নিয়ে ডিটেলস বলবো। মানুষের মন প্রচণ্ডভাবে গতিশীল। এই মন নামক মানবিক উপাদানটা সহজাত প্রবৃত্তির তাড়না বিরোধ, অবদমন ইত্যাদির মতো কিছু ইচ্ছামূলক ক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত। মনোবিদ্যায় সচেতন মনের ক্রিয়াকলাপ সম্পর্কে আলোচনার পাশাপাশি অবচেতন মনের ক্রিয়া সম্পর্কেও আলোচনা বিস্তৃত হয়েছে। অবচেতন মনের অস্তিত্বে বিশ্বাসী মনোবিদরা মানুষের সমস্ত আচরণের নির্ধারক হিসাব অবচেতন মনকে বিবেচনা করেছেন। মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদের আচরণ ও বৈশিষ্ট্য বিশ্লেষণের ফলে মনোবিদ্যার এক বিশেষ শাখা প্রতিষ্ঠিত হয়েছে, যাকে বর্তমানে বলা হয় মনঃসমীক্ষণবাদ। এই মতবাদের প্রতিষ্ঠাতা হিসেবে সিগমুন্ড ফ্রয়েডের নাম উল্লেখ করা যায়। মানুষের আচরণের প্রকৃত স্বরূপ বিশ্লেষণে মনোবিদ্যার এই শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। ফ্রয়েডের মতে আমাদের মনোজগতে যত ভাব, অনুভূতি, আবেগ ইত্যাদি আছে তার তিনটি শ্রেণীভুক্ত। ফ্রয়েডের পূর্ব পর্যন্ত মনের অন্যান্য অংশের ক্রিয়া সম্পর্কে আমাদের বিজ্ঞানসম্মত ধারণা ছিল না। তিনি বলেছিলেন যে তিনটি স্তর রয়েছে। সুতরাং আমাদের মনে যে তিনটি স্তর রয়েছে সেইটা আমি বলবো। ক চেতন কনসাস, খ অবচেতন সাবকনসাস বা প্রাকচেতন, যেটাকে আবার বলা হচ্ছে সাবকনসাস বা প্রিকনসাস, আর আরেকটা যেটা গ সেটা হচ্ছে অচেতন আনকনসাস। প্রথমে আমি ক যেটা চেতন মন, কনসাস মাইন্ড, মানে আমরা বাস্তব জগতে যখন চলাফেরা করছি, মানুষের সঙ্গে যখন কথা বলছি, তখন আমাদের যে মনটা আমাদের কাজ করছে সেটাই হচ্ছে চেতন মন, কনসাস মাইন্ড। ক চেতন মন কনসাস মাইন্ড, যেটা মনের যে অংশের সঙ্গে বাস্তব জগতের সম্পর্ক বর্তমান বা মনের যে অংশের বিভিন্ন ক্রিয়া সম্পর্কে আমরা সচেতন, তাকেই তিনি বলেছেন চেতন মন, কনসাস মাইন্ড ইংলিশে বলা হয়। যখন আমরা কোনো কাজ করি বা কোনো কিছু নিয়ে চিন্তা করি, কোনো কিছু উপলব্ধি করি, কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, তখন আমাদের এই মন বা মনের এই অংশটা আমাদের কাজ করে থাকে। সুতরাং বাস্তব জগতের সঙ্গে এই মনটা একদম পুরো কানেক্টেড, এবং যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি, কোনো কাজ করছি, তখন আমাদের এই কনসাস মাইন্ডটা আমাদের কাজ করছে। খ অবচেতন মন, যেটাকে বলা হচ্ছে সাবকনসাস মাইন্ড। এইটাকে কিন্তু 90% এটা কিন্তু আমাদের মনের একটা অংশ। এটি মনের সবথেকে বৃহত্তর অংশ। অবচেতন মনে অবস্থিত বিভিন্ন অভিজ্ঞতার ও অবচেতন মনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না। এই এক কথায় আমাদের অবচেতন মনের দরজা হলো আমাদের সচেতন মন, যার মাধ্যমে আমাদের অর্জিত স্মৃতি, অভিজ্ঞতা আমাদের অবচেতন মনে সংরক্ষিত হতে শুরু করে। এই অবচেতন মনই কিন্তু মানুষের ব্যক্তিত্ব নির্ধারণ করে থাকে। চেতন মনের সাথে অবচেতন মনের পার্থক্য হলো চেতন মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলেও অবচেতন মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। অবচেতন মনই আমাদের নিয়ন্ত্রণ করে থাকে। সিগমুন্ড ফ্রয়েডের মতে মানুষের মনে 90% অবচেতন মনের অবস্থায় থাকে এবং 10% থাকে চেতন অবস্থায়। সুতরাং পরিষ্কার হয়ে গেল অবচেতন মন কী এবং চেতন মন কী। আর অবচেতন মনকে আমরা কখনো কন্ট্রোল করতে পারি না। গ হচ্ছে অচেতন মন, আনকনসাস মাইন্ড। মনের যে অংশটা আমাদের জাগ্রত চেতনার আড়ালে অথবা সরাসরি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তাকে অচেতন মন বলা হয়। সুতরাং এটা একদম পুরো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। অবচেতন মন আমাদের জৈবিক প্রয়োজনগুলো যেমন ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, যৌন ইচ্ছা ইত্যাদির বার্তা চেতন মন থেকে সংগ্রহ করে। আবার মানুষ সচেতন অবস্থায় যে সব চিন্তাভাবনা, অনুভূতি উপলব্ধি করে, সেই সব কিছু প্রাকচেতন মনের স্তর পেরিয়ে অচেতন মনে সঞ্চিত হয়। ফ্রয়েড তার এই ক্ষেত্রগত শ্রেণীবিভাগের সঙ্গে সমতা রেখে মনের ক্রিয়াগত দিককেও, যেটাকে হচ্ছে ইংলিশে বলা হচ্ছে ডাইনামিক অ্যাসপেক্ট, তিনি তিনটি স্তরে ভাগ করেছেন। তিনি বলেছেন মানুষের মোট তিনটি স্তরে কাজ করে। এই বিভাজন অগ্রসর হয় 1923 সালে প্রকাশিত তার বিখ্যাত দ্য ইগো অ্যান্ড দ্য ইদ নামক বইয়ের সহায়তায় তিনি তিনটি স্তর তিনি যেটা বলেছেন, অদশ ইদ, অহম ইগো এবং অধিসত্তা হচ্ছে সুপার ইগো। তিনি এইভাবে তিনি মনের স্তরটাকে তিনি সিগমুন্ড ফ্রয়েড তিনি ভাগ করেছেন। প্রথমে বলবো অদশ, যেটাকে বলা হচ্ছে ইদ ইংলিশে। ইদ হলো
পূর্ণমাত্রায় অচেতন, তবে সবচেয়ে মৌলিক। এটি লিবিডোর আদিম আশ্রয়স্থল এবং ব্যক্তির সমস্ত প্রবৃত্তিমূলক কামনার পেছনে শক্তি জুগিয়ে থাকে। এর কাজই হলো মানুষের সমস্ত রকম প্রবৃত্তির চাহিদা পরিতৃপ্ত করা। সুতরাং তার যে সকল প্রবৃত্তিগত যে চাহিদাগুলো রয়েছে তার এই হচ্ছে ঈদের দ্বারা কিন্তু তার এগুলো পরিতৃপ্ত হয়। এই চাহিদা দুইভাবে ব্যক্তি জীবনে আসে। প্রথমত, ব্যক্তি জন্মগতভাবে কিছু প্রবণতা নিয়ে আসে। এই জন্মগত প্রবণতার উৎস অদশ বা ঈদ। সুতরাং অদশ বা ঈদের দ্বারা সে কিন্তু তার এই জন্মগত প্রবণতা নিয়ে আসে এবং সে ঈদের দ্বারা কিন্তু সমস্ত এগুলোকে সে পরিচালিত করে। নাম্বার 2 বা দ্বিতীয়ত যেটা হচ্ছে, ব্যক্তি জীবনে নানা রকম চাহিদার সৃষ্টি হয়। সামাজিক নানা বিধিনিষেধ থাকার জন্য বা ব্যক্তিগত অক্ষমতার জন্য আমরা সবসময় এগুলোকে চরিতার্থ করতে পারি না। এই রকম অবস্থায় আমরা এই সব আকাঙ্ক্ষা ও চাহিদাগুলোকে আমাদের অবচেতন মনে অবদমন করি। এই অবদমিত চাহিদা ও জন্মগত চাহিদাগুলো অবচেতন মনে স্মৃতি অবস্থায় পড়ে থাকে না, তাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কমপ্লেক্স বা একটা জট তৈরি করে এবং গতির ফলে তাদের মধ্যে সঞ্চারিত হয়। এই গতিধর্মিতার, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ডাইনামিক নেচার, এর দরুন এই সব চাহিদাগুলো সবসময় পরিতৃপ্তি পাওয়ার জন্য পরিতৃপ্তি পাওয়ার জন্য সে ব্যস্ত হয়ে ওঠে। এই জন্য ফ্রয়েড বলেছেন ঈদ সবসময় সুখ ভোগের নীতি, প্লেজার প্রিন্সিপল অনুসরণ করে। মানে সে সবসময় যেটা অনুসরণ করে সেটা হচ্ছে প্লেজার প্রিন্সিপল বা সুখ ভোগের নীতি। ঈদ হচ্ছে মানুষের নগ্ন কামনা বাসনার প্রতিচ্ছবি। এখানে পশু ও মানুষ স্বভাবগতভাবে একই, ভালো মন্দ বিচারের কোনো অবকাশ তার নেই। মানে এখানে সে কিন্তু স্বাধীনভাবে সে তার নিজের চিন্তা ভাবনা কাজ করে যাচ্ছে, ভালো মন্দ বিচারের কোনো অবকাশ নেই। সব সময় চায় মনের অতৃপ্ত বাসনা চরিতার্থ করতে, আর সুখই তার প্রধান কাজ। কিন্তু ঈদ এর বিভিন্ন কামনাকে চরিতার্থ করার জন্য বাইরের জগতের সঙ্গে বোঝাপড়া দরকার হয়। হয় বহির্জগতের বশ্যতা স্বীকার করতে হয় অথবা তাকে জয় করতে হয়। কিন্তু ঈদ এর মতো অন্ধ অবচেতন শক্তির দ্বারা এই কাজ করা সম্ভব হয় না। এই কাজের জন্য ব্যক্তি মনের উচ্চতম স্তর আছে। ঈদের যে কাজগুলো রয়েছে সেগুলো সাধারণত স্বাধীন ইচ্ছা, যেটা ইচ্ছা যেমনভাবে তার ভালো লাগছে সে কিন্তু সেগুলো করে থাকে, কিন্তু সেগুলো সবসময় সমাজের মধ্যে চলে না, তাই তার ভেতরের মধ্যে কিন্তু সবসময় একটা তোলপাড় থাকতে থাকে। এইবারে আমি আলোচনা করব অহম, ইগো যেটাকে বলা হচ্ছে। ঈদ তো তার সরাসরি কোনো ইচ্ছাটাই পূরণ করতে পারে না। তার ইচ্ছা বাস্তবে চরিতার্থ করতে হলে অহমের প্রয়োজন হচ্ছে। জন্মের সময় অহম থাকে অতি দুর্বল, কিন্তু শিশু যত বড় হয় ততই বাস্তবের সংস্পর্শে এসে অহম পৃষ্ঠ হয়ে থাকে। ঈদ অনুসরণ করে সুখভোগের নীতি, কিন্তু অহম যেটাকে ইগো বলা হচ্ছে সে পরিচালিত হয় বাস্তব নীতির দ্বারা, রিয়েলিটি প্রিন্সিপল। আর অহম যেটাকে হচ্ছে ইগো, যেটা অহম বিচার বুদ্ধি সম্পন্ন এবং যুক্তিধর্মী। সুতরাং দেখা যাচ্ছে অহম হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন এবং যুক্তিধর্মী, কেননা সে তো বাস্তব জগতে খাপ খাওয়াচ্ছে, বাস্তব জগতে চলছে। সে ভালোভাবেই বোঝে যে তাকে সমাজে অস্তিত্ব বজায় রাখতে হলে বাস্তবের সঙ্গে সঙ্গতি রেখে চলতে হবে। অর্থাৎ অহম বহির্জগতের বাধাকে স্বীকার করে এবং কোনো প্রতিক্রিয়া করলে যদি সে বোঝে যে ঈদের কোনো বিশেষ চাহিদা পরিতৃপ্ত হবে অথবা ব্যক্তি সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে, সেই কাজ সে তখন আর করতে দেয় না। অন্যথায় সে ঈদের ইচ্ছাকে চেপে রাখে, বাইরে প্রকাশ করতে দেয় না। বস্তুত দেখা যাচ্ছে ঈদ এর তৃপ্তি মানে অহমের নিজেরই তৃপ্তি, কিন্তু বাস্তবের চাপে অহম ঈদকে দাবিয়ে রাখে। এদিক থেকে বিবেচনা করলে অহমকে প্রহরী বলা যেতে পারে, কেননা এই ইগোকেই ঠিক করে দেয় মানুষটার ব্যক্তিত্ব কেমন হবে, অর্থাৎ কতটা সামাজিক বা কতটা সে আত্মপর। আরেকটা রয়েছে যেটা অধিসত্তা, যেটাকে বলা হচ্ছে সুপার ইগো। সিগমুন্ড ফ্রয়েড এটাকে বলছেন অধিসত্তা বা সুপার ইগো। ব্যক্তির অতি শৈশবে সুপার ইগোর জন্ম হয়, সিগমুন্ড ফ্রয়েড বলছেন। আসলে এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে নীতিবোধ ও বিধিনিষেধের ধারণা এবং কিছুটা মাতা পিতার কাছ থেকে অর্জন করার নৈতিক শিক্ষা, এই দুয়ে মিলে তৈরি হয়েছে। সুতরাং বোঝা গেল পরিষ্কার এই যে অধিসত্তাটা যেটা তৈরি হয়েছে এটা কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া এবং মাতা পিতার থেকে কিছুটা পাওয়া। নিজের মনের দাবি ও বাস্তব পরিস্থিতির মধ্যে ভারসাম্য রক্ষা করতে চেয়ে অহমকে অনেক সময় কিছুটা সমঝোতা করে চলতে হয়।
কখনো কখনো হয়তো কিছুটা অন্যায় কাজকে প্রশ্রয় দিতে হয়, কারণ মানসিক স্বাস্থ্য রক্ষার জন্যই এটা প্রয়োজন। সেই জন্য অহমের ওপর নজরদারি করার জন্য একটা সত্তা আছে, যার নাম ফ্রয়েড দিয়েছেন সুপার ইগো। সুপার ইগোর দুটি অংশ, একটা হলো আমাদের উচিত অনুচিত বোধ, যেটা হচ্ছে ইগো আইডিয়া, আর আরেকটা হলো আমাদের ন্যায় অন্যায়ের সতর্কতা, প্রহরী বিবেক, যেটা হচ্ছে কনসেন্স। অর্থাৎ দৈবাৎ কোনো অন্যায় করলে আমরা যে অপরাধবোধে ভুগি বা বিবেকের দেওয়া শাস্তি ছাড়া আর কিছু নয় সেটা, কিন্তু বাস্তব জীবনে সমঝোতা ছাড়া বাঁচা যায় না, যেটা হচ্ছে সুপার ইগো। অস্বাভাবিক শক্তিশালী হলে সব কিছুকে উচিত অনুচিত এইভাবে বিচার করতে চেয়ে স্বাভাবিক জীবনযাপন করা দুরূহ হয়ে ওঠে। সুতরাং অহমের আরেকটা কাজ হলো সুপার ইগোর সঙ্গে সামঞ্জস্য বিধান করা। সুতরাং অহমের কাজ হচ্ছে কি, সুপার ইগোর সঙ্গেও তাকে সামঞ্জস্য বিধান করতে হবে। এইভাবে সিগমুন্ড ফ্রয়েড খুব সুন্দরভাবে আমাদের মনের গঠন ক্রিয়াকলাপের ব্যাখ্যা করেছেন। তাই ফ্রয়েডীয় মনোসমীক্ষণ তত্ত্ব শিক্ষা বিজ্ঞানে এতটা গুরুত্বপূর্ণ। সুতরাং আমি যেভাবে আলোচনা করলাম বোঝা গেল। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।